রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আজকের গল্প উড়োজাহাজ, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অনেক উপর দিয়ে মন্থর এক এরোপ্লেন উড়ে যায়। পুরনো আমলের উড়োজাহাজ, ঘুমপাড়ানি গানের মতো তার শব্দ। সেই শব্দে আকাশ পেরোনোর ক্লান্তি। অনেক সময় নিয়ে সে তার অনন্ত পথ অতিক্রম করতে থাকে। কুয়াশার আকাশে তার আবছায়া চিহ্নটি একবার দেখা দিয়েছিল, তারপর মিলিয়ে গেল। কিন্তু তার শব্দটা আসতেই থাকলো। উড়োজাহাজ দেখার মধ্যে আর মজা নেই। এখন কাকপক্ষীর মতো কত উড়ে যায় আকাশ দিয়ে। নির্গুণ হরি চোখ তুলে দেখে না, কিন্তু এটা দেখার চেষ্টা করল সে। কারণ শব্দ শুনে মনে হয়েছিল এ হচ্ছে বুড়ো শুরু এক এরোপ্লেন, আকাশের গরুর গাড়ির মতো ধীরে চলা উড়োজাহাজ। তার যৌবন সময় যে শব্দ পেয়ে ছেলে বুড়ো ঘর ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে আকাশমুখো চোখ তুলে হাতের পাতায় রোদ আড়াল করে চেয়ে থাকত, নির্গুণ হরি আবছা প্লেনটাকে একবার দেখতে পেল না ঠিক। কাকতারুয়ার মতো দুদিকে ছড়ানো 2 শটান হাত আর কেলে হাঁড়ির মতন মাথা, একটা লম্বা শুটকো শরীর, এই রকম একটা ভুতুড়ে ছায়া কুয়াশা থেকে কুয়াশায় ডুবে গেল। একটা চোখে ছানি কাটা আর একটায় আসছে। পৃথিবীতে দেখারও আর বেশি কিছু নেই। সংসারের শান্তি না থাকলে। বাহাতে সিগারেটের তামাক জল কাগজে পাক খাওয়াবে নির্গুণ হরি। সেই সময় উড়োজাহাজটা গেল। চোখ নামিয়ে আবার সিগারেটটা পাকানোর চেষ্টা করতে লাগলো সে। বিড়বিড় করে বলল, সংসারে শান্তি না থাকলে সুরের বাচ্চা। ডান হাতটা একবার সুমুখে তুলে ধরে সে দেখে হাতটা কাঁপে। অনবরতই গত 4-5 বছর ধরে কেঁপেই যাচ্ছে। ফলে তামাকটা কাগজে পাক খাওয়ানোর ব্যাপারটা কত জটিল হয়ে গেছে এখন। হাতটাকে কত কি গালমন্দ দেয় সে, কিন্তু শালা নিজের মতো কেঁপেই যায়। ফলে এখন নির্গুণ হরি বাঁ হাতেই দেশলাই জ্বালা শিখেছে। বাঁ হাতেই শৈশাবোধ করে, টিপছাপ দেয়। বাঁ হাতেই হেসে ধরে গরুর ঘাস নিড়িয়ে আনে, কুয়োর বালতি টেনে তোলে। অভ্যাস। সংসারে নানা অশান্তি, তার উপর এই ডান হাতটাকে ফের আর একবার শুয়োরের বাচ্চা বলে গাল দেয় নির্গুণ হরি। তারপর সিগারেট পাকানোর মতো সহজ বহু দিনের অভ্যস্ত কাজটা আরেকবার চেষ্টা করতে থাকে। কেনা সিগারেটের তামাক নরম, নইলে কবে এই সিগারেট পাকানোর নেশা ছেড়ে দিত সে। সিগারেটের প্যাকেট কিনে ফসফস একটার পর একটা ধরাতো। কিন্তু সিগারেটটাই তো নয়, তামাকটা কাগজে পাক খাওয়ানোটাও একটা নেশা। আগে নির্গুণ হরি চমৎকার নিটোল পাকানো সিগারেট তৈরি করত। এক ধারটা মোটা, এক ধারটা সরু। তামাকটা এমন মিহি করে ডলে নিত যে আগুন ধরালে সহজে নিভত না। সরু ধারটা ঠোঁটে ধরে টানলে নিরেট ধোঁয়া বেরিয়ে আসতো। বহু দিনের অভ্যাস। অনেক কষ্টে সিগারেটটা পাক খেলো। থ্যাবড়া দেখতে হলো। জিভ বুলিয়ে আঠা জুড়ে চেয়ে দেখল নির্গুণ হরি। থুথুটা বেশি লেগে জ্যাবড়া হয়ে গেছে, ভেজা। তবে এর চেয়ে ভালো এখন আর ভাবা যায় না। শালার ডান হাতটা। সিগারেট ধরিয়ে উঠল নির্গুণ হরি। উঁচু বাঁধের মতন কর্ডলাইন পড়ে আছে। নিস্তেজ আলোয় দুফলা ইস্পাত ছিকচ্ছে। খাটালের 2টো মোষ নির্ভয়ে পেরিয়ে যাচ্ছে লাইন। ওপাশে জলা, সেইখানে ডুবে থাকবে ভাবতেই শীত করে। নির্গুণ হরি মাথার উলের টুপিটা টেনে নামায়। সতর্ক হাতে গলায় ফাঁস দেওয়া কমফোর্টারটা দেখে নেয়। গায়ে কোট, পায়ে মোজা, তবু শীতটা ঠিক শরীরে ঢুকে পড়ে। এই হচ্ছে বুড়ো বয়স।
নির্গুণ হরি দাঁড়িয়ে কোন ধারটায় যাবে তা একটু চিন্তা করে নেয়। ছেলেটা যে কোথায় কোন রাস্তায় পড়ে আছে তা বলা মুশকিল, কিন্তু কাছে পিঠেই আছে কোথাও। কাল রাতে বাড়ি ফেরেনি, কিন্তু তার জন্যে দুশ্চিন্তা নেই তার। বাড়ি না ফিরলেও বেঁচেই আছে, প্রায় দিনই নেশা করে। তবু ছেলের মা সারা রাত ঘুমোতে দেয় না, রাত না পোয়াতেই ঠেলে বের করে দেয়। ছেলে খুঁজে আনো আগে, তারপর অন্য কথা। ছেলে না পেলে আমি কুরুক্ষেত্র করব বলে দিচ্ছি। ছেলে প্রতি রবিবারই পাওয়া যায়, রাস্তায় ঘাটে পড়ে থাকে। নির্গুণ হরি দেখতে পায়, কিন্তু কুড়িয়ে নেয় না, শুধু নজর রাখে। সতুয়ার চায়ের দোকানে বসে ভাঁড়ে চা খেতে খেতে খবরের কাগজ দেখে, হিন্দি কাগজ। নির্গুণ হরি ভাষাটা জানে না, তবু পড়বার চেষ্টা করে। ফাঁকে ফাঁকে নজর রাখে, উঠে গিয়ে ছেলের আশেপাশে ঘুরেও আসে। কুকুর টুকুর থাকলে কাছে পিঠে তাড়িয়েও দেয়। মুখের কাছে প্রায় দিনই বমির স্তূপ দেখা যায়, তার উপর নীল মাছির ভিড়। সেগুলো ঝাপটা মেরে উড়িয়ে দিয়ে আবার সতুয়ার দোকানে এসে বসে, চা খায়। দুর্বোধ্য হিন্দি কাগজটা চোখের সামনে তুলে চেয়ে থাকে। তখন তার ডান হাতটা কাঁপে, কখনো চা চলকে পড়ে ছ্যাঁকা লাগে। নির্গুণ হরি গাল দেয়, শুয়োরের বাচ্চা। হাতটাকে দেয়, ছেলেটাকে দেয়, জগৎ সংসারকে দেয়। উড়োজাহাজটা এতক্ষণ কত দূর চলে গেছে, তবু শব্দটা গড়িয়ে গড়িয়ে আসছে ঠিক, মুছে যাচ্ছে না। হাঁপিয়ে গেছে বুড়ো উড়োজাহাজটা। আকাশটা তো কম বড় নয়, সেটা পেরোতে আরও কত সময় চলে যাবে। নির্গুণ হরি নিশ্চিন্তার রাস্তা ধরে এগুলো। মুখের শ্বাসের সঙ্গে ধোঁয়ার মতন ভাব বেরিয়ে যাচ্ছে। সিগারেটের গোড়াটা মুখের লালায় ভিজে নেতিয়ে গেছে। কটু স্বাদ পায় সে। তামাকের আঁশ জিভ থেকে থুহ করে ছিটকে ফেলে, ধ্যাবরা সিগারেটটার দিকে তাকায়। নিভে গেছে বাঞ্চত। আবার ধরায়, কাশে, হাঁটে। সতুয়ার দোকানে পশ্চিমা কুলি কামিনদের মেলা বসে গেছে। ভাঁড়ের চা 7 পয়সা, গুড় দেওয়া। আরও 3 পয়সা বেশি দিলে কাপে চিনি দেওয়া চা পাওয়া যাবে। স্বাদ একই। 8 টাকা কিলো দরের চা আর শুকনো পেয়ারা পাতায় কোনো তফাৎ নেই। নগেনের ডিসপেন্সারি পেরিয়ে মাকালতলার রাস্তায় পা দিতেই ছেলের দেখা পেয়ে গেল নির্গুণ হরি। গায়ে লাল সাদা ডোরাওয়ালা শার্টটা বাহার দিয়েছে। এক ঠ্যাং সোজা পড়ে আছে, অন্য ঠ্যাংটা শোয়ানো, ঠ্যাংয়ের ওপর ভাঁজ করা। উপুর হয়ে হাতের খাঁজে মাথা রেখে শুয়ে আছে ছেলেটা। মাথা ঘিরে মাছি, ধুলোর মধ্যে মুখ। মরেনি, শ্বাস বইছে, ওঠানামা করছে পিঠ। আশপাশ দিয়ে বাজার মুখো রাস্তায় লোকজন যাচ্ছে আসছে, গা করছে না। এ পরিচিত দৃশ্য। নির্গুণ হরি এগোলো, কাছাকাছি এসে একটু নুয়ে দেখল। কালো রোগাটে রোগাটে চেহারা, চোয়াল ভাঙা, মাঞ্জা দেওয়া সুতোয় জড়িয়ে একবার কানের ওপরটা ফেঁসে গিয়েছিল। সেই দাগটা দেখা যাচ্ছে। ছেলেটা তারই। মমতা ভরে একটু চেয়ে থাকে নির্গুণ হরি। নাড়াচাড়া করতে ইচ্ছে করে, ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। রাতের হিমে শরীরটা কেমন ঠান্ডা মেরে গেছে, কিন্তু ছুঁল না। উঠে দাঁড়ালো। উড়োজাহাজটা এখনো যাচ্ছে। আশ্চর্য, শব্দটা কোন দিগন্ত থেকে অস্পষ্ট ভেসে আসছে এখনো। ফিরে এসে মোড় ঘুরে সতুয়ার দোকানে ঢুকল নির্গুণ হরি। পশ্চিমাদের ভিড়ের একপাশে বসল। খবরের কাগজটা ভাগ ভাগ হয়ে গেছে হাতে হাতে। একটা পাতা পড়েছিল। নির্গুণ হরি তুলে নিল পাতাটা। ভারী দুর্বোধ্য ভাষা, তবু অক্ষর চিনে চিনে পড়বার চেষ্টা করতে লাগলো। অ্যালুমিনিয়ামের বড় মগে চামচে নেড়ে চায়ের কাঠ, গুড় আর দুধে মেশাচ্ছে সতুয়া। শীতের সকালে চায়ের লিকারের গন্ধটি বড় ভালো লাগে। নির্গুণ হরি নিশ্চিন্তে অপেক্ষা করতে থাকে।
পশ্চিমাদের ভিড়ের পিছনে নগেনের কম্পাউন্ডার বনবিহারী তার টাকটি র্যাপারে ঢেকে কুঁজো হয়ে বসেছিল। মুখখানা তুলে বলল, দাদা যে। নির্গুণ হরি চিনতে পেরে হাসল। বনবিহারী, অনেক কাল দেখি না। কোথায় বেরিয়েছেন সকালে? ছেলে খুঁজতে? পেলেন? পেয়েছি। তোমার কোলে চাদরে ঢাকা ওটি কে? বাচ্চা নাকি? বনবিহারী হেসে ফেলে। না না, বাচ্চা নয়, বাচ্চার ফুড আজকাল পাওয়া যায় না, অনেক কষ্টে জোগাড় হলো তাই নিয়ে যাচ্ছি। কৌটোটা চাদরের তলা থেকে বের করে দেখায় বনবিহারী। নির্গুণ হরি দেখে ভ্রু কোঁচকায়। মায়েদের বুকে আজকাল দুধ হয় না কেন হে? সব আমড়াআটি হয়ে যাচ্ছে। কি জানি দাদা, সেটাই ভাবি। আমরা তো মায়ের দুধ খেয়েই। খুব অবাক কাণ্ড, কারো বুকে দুধ নেই, এ কী করে হয় ভেবেছ? ভাবছি। ভাবো ভাবো, খুব ভাবো, ভেবে বের করে ফেলো, এ ভালো কথা নয়। বোধহয় ভাবনার জন্যেই বনবিহারী র্যাপারের ভিতরে আবার টাকটি ঢেকে পুজো হয়ে বসে। হাতের 7 পয়সার ভাঁড়ে চুমুক দিয়ে চোখ পিটপিট করে। শিশুর মতন আদরে পরিপাটি আঁকড়ে ধরে কোলের বেবি ফুডের কৌটো। নির্গুণ হরি হিন্দি কাগজটার পাতার দিকে তাকিয়ে থাকে। আকাশ থেকে এখনও একটা এরোপ্লেনের গুনগুন শব্দ ঝরে পড়ছে। কেউ না শুনুক, নির্গুণ হরি ঠিক শুনতে পায়। বুকে কফের ঘর ঘর শব্দের মতন আওয়াজ তুলে উঁচু দিয়ে প্লেন উড়ে যায়। ধুলো ঢেকে চোখ তুলে চেতন দেখল আকাশময় এক সাদা আলোর বল। এরোপ্লেনটা দেখতে পায় না চেতন। আলোটা ফটাস করে চোখে কামড়ায়। মাথা তুলতেই ঝিন করে একটা বিদ্যুৎ স্পর্শ করে তাকে। মাথার ভিতরে ফেটে পড়ে একটা রঙের বোমা। নানা রঙের ঢেউ মাথাটা ভাসিয়ে নেয়। আবার ধুলোয় মাথাটা রেখে দেয় চেতন। চারদিকটা এখনও স্পষ্ট নয় তার কাছে। সেই আবছা চেতনায় একটা বুড়ো উড়োজাহাজের আকাশ পেরোনোর দূর শব্দ আসতে থাকে। কিছুক্ষণ চুপ করে পড়ে রইল চেতন। চোখ বুজে থাকলেও তার সার ফিরে আসছে। বুকের নিচে মাকালতলার কাঁচা রাস্তা, শরীর ঘেঁষে লোকজনের পা আসে যায়। রবিবারই হবে আজ। কাল যখন শনিবার ছিল, কাল রাতে রিক্সাওয়ালাটা তাকে ঢেলে দিয়ে গেছে এইখানে। রিক্সাওয়ালাটার তেমন দোষ নেই, নয়া আদমি, চেতনের বাড়ি তার চিনবার কথা নয়। তবু অনেক রাত পর্যন্ত ঘুরে ঘুরে খুঁজেছে, তারপর ঠেলে দিয়েছে রাস্তায়। চেতনের মনে পড়ে উঁচু রিক্সা থেকে ধাক্কা খেয়ে সে পড়ে গেল শক্ত মাটির ওপর, কিন্তু লাগেনি, ভেসে ভেসে পড়ছিল। চোখ মিটমিট করে একটু দেখল সে নিজেকে। পায়ের চপ্পল জোড়া ঠিক আছে, টেরিকটনের অলিভ গ্রিন প্যান্টটাও কেউ খুলে নেয়নি। পায়ে লাল মোজা, ডোরাওয়ালা জামা, জামার নিচে সোয়েটার, সবই ঠিক আছে। গায়ে ধুলো লেগেছে খুব। মুখের 1 ফুট দূরে তার বমির ওপর মাছি জমাট বেঁধে আছে। সার ফিরে আসতেই কম্প দিয়ে একটু শীত করে তার। কুয়াশার জন্যে রোদ এখনো তেমন তেজালো নয়। সারা রাতের হিমে শরীরটা ভিজে আছে। উঠে পড়ল চেতন। ঠিক ওঠা নয়, নিজেকে দাঁড় করানো। ভারী কসরতের ব্যাপার এসব সময়। হাত কাঁপে, পা ঠিক থাকে না, মাথাটাকে দুহাতে ঘটের মতো করে ধরে জায়গা মতন রাখতে হয়। পেচ্ছাপে তলপেটটা ভারী। মাকালতলার রাস্তার ধুলো 1 ফুট জিভে উঠে এসছে। থুতু ফেললে কাদাগোলা রং দেখা গেল। নগেন ডাক্তারের ডিসপেন্সারির দেওয়ালে বিচিত্র একটা নকশা কেটে পেচ্ছাপ করল চেতন, 1 হাত বাড়িয়ে দেওয়ালটায় ভর রেখে। তলপেটটা কেমন টনটন করে এখনো, শরীরটা আরও দুর্বল লাগে। চেতন জানে তার বাপটা বসে আছে সতুয়ার দোকানে। বাপেরই বসে থাকাটা ভারী বিরক্তিকর। এই সব সময় বাপ টাপ কাছে এলে এক ধরনের অস্বস্তি হতে থাকে। বাপ তো আছে আছে,
বাপগিরি পাঁচজনকে দেখানোর কি প্রেস্টিজ নেই? দেওয়ালটা ধরে ধরেই চেতন মোড় পর্যন্ত আসে। রিক্সা স্ট্যান্ডের দিকে হাত তুলে ইশারা করে। একটা রিক্সা এগিয়ে আসে। গায়ে চড়ার মতন কষ্টে রিক্সার সিট পর্যন্ত উঠবার চেষ্টা করতে গিয়ে টের পেল কেউ যেন তার বাঁ হাতের কনুইয়ের ওপরটা ধরে তাকে উঠতে সাহায্য করছে। মুখ ফিরিয়ে দেখল নির্গুণ হরি, তার বাপ। আহ, তুমি আবার ধরছ কেন? আমি পারবো, যাও। নির্গুণ হরি পিছিয়ে যায়। সোজা বাড়ি যাস, বুঝলি? নির্গুণ হরি চেঁচিয়ে কথা বলে দিল। ফালতু কথা, আর কোনো চুলে যাওয়ার আছে? কথা না বলেই মুখটা ফিরিয়ে নেয় চেতন। বাপ টাপগুলো হচ্ছে এক একটা গেরো। রিক্সাটা দু এক কদম এগোতেই কাঁচা রাস্তার গর্তে ঝকাং করে ঝাঁকুনি খেল। মাথার ভিতরে আর একটা রঙের বোমা ফেটে রামধনুর রং ছড়ালো। নিজের পকেটগুলো একবার হাতিয়ে দেখে নেয় চেতন। ফর্সা। রাতে রিক্সাওয়ালাটা কিংবা অন্য কেউ হিস্সা নিয়ে গেছে। অনেকেরই গত জন্মের বিস্তর পাওনা আছে চেতনের কাছে। সবাই নেয়, নিক, বেশি যায়নি। সত্যিকারের মাতাল কখনো বেশি পয়সা পকেটে নিয়ে বেরোয় না। বাড়ি ফিরলে রিক্সার ভাড়া দেওয়ার জন্য চিন্তা নেই। মা মিছরি ভিজিয়ে রেখেছে, দাদামশাইয়ের এক সেরি কাঁসার গ্লাস ভরে দেবে। চেতন চোখ বুজে রইল। পাতকোটায় পোকা হয়েছে। সাদাটে পোকার খোসায় বীজ বীজ করে বালি ওঠে। 10টা কই মাছ ছাড়া হয়েছে। চুন আর পটাশও দেওয়া হয়েছে। কিচ্ছু হয়নি। খাওয়ার জল বাইরে থেকে আনতে হয়। পাথর বাটিতে মিচড়ি ভেজানো আছে। দাদা শ্বশুরের দিয়ে যাওয়া এক সেরি কাঁসার গ্লাসটা মেজে ঝকঝকে করে রাখা হয়েছে। টাটকা জল আনলে শরবত হবে। বউ, গেলি? শাশুড়ি চেঁচাচ্ছে ভাড়ার ঘর থেকে। যাই। মিনতি পুবের জানালার ধারে আয়নার সামনে দাঁড়িয়ে উত্তর দেয়। হাতে পাউডারের পাফ। মোছা মোছা করে একটু দিয়ে নেবে মুখে। চুল আঁচড়ে নিয়েছে। ধোঁয়াটে আয়নার উপর ঝুঁকে মুখখানা দেখছিল মিনতি। কালো কুচ্ছিতে বলা যায় তাকে। চিরকালই সবাই তাই বলেছে। ইদানিং কি একটু জেল্লা লেগেছে তার? চোখের কোল তো আর তেমন বসা লাগে না। রংটাও মাজা মাজা হয়েছে যেন একটু। আর ভ্রুর মাঝখানে একটা কুমকুমের বুটি বসিয়ে নেয় সে। কখন থেকেই তো যাই যাই করছিস? ছেলেটা হক্লান্ত হয়ে এসে পড়বে এক্ষুনি। বাসি জল মেটে কলসিতে পাথর হয়ে আছে। মুখ দিলে দাঁত নড়ে যাবে। পা চালিয়ে যা। যাই, উত্তর দেয় মিনতি। তবুও তার তাড়া নেই। সামনের চুলগুলো হাতের তেলোয় চেপে কপালটা একটু ঢাকবার চেষ্টা করে সে। উঁচু কপালটা সহজে ঢাকা পড়ে না। কি ভেবে কাজললতা খুলে চোখের কোলে একটু টেনে নেয়। খুব বেশি সাজগোজ হয়ে গেল নাকি? ঘুরিয়ে ফিরিয়ে মুখখানা দেখে। মণ্ডলদের বাড়ির কলে জল আনতে গেলে আজকাল মেষ বাড়ির মোটা পুলিশটা তার সঙ্গে যেচে ঠাট্টাই আর কি করে। ভাবতেই একটা আনন্দের গুড়গুড়ানি ওঠে বুকে। সে খুব কুৎসিত হলে কি হতো এমন? সে সাজগোজ করলে শাশুড়ি রাগ করে না, বরঞ্চ খুশি হয়। ভাবে ছেলেকে মজাতে তার বউ সাজছে। বই গেছে মিনতির। চেতন দেখে নাকি মিনতিকে? কোনোদিন দেখেছে? বিয়ের আগে মিনতি তার কেপ্পন দাদার সংসার আগলাত। গোটা 10 গরু, 5-7 বিঘে ধানি জমির মালিক তার দাদা পয়সা খরচের ভয়ে বোনের বিয়ে নামও করতো না। সে সময় এক দোলের দিনে দাদার সিদ্ধি গেলা এক পাল বন্ধু গিয়ে তাকে রং মাখিয়েছিল। চেতনের হাতে ছিল রুপোলি, তেল রং, লঙ্কা বাটা মেশানো। সেই রং মুখে চোখে ডলে দিয়েছিল খুব। কি কান্না মিনতির! সেই দেখে নেশার ঝোঁকে তাকে ভালোবেসে ফেলেছিল চেতন। ওর বাপ মা রাজি হয়নি বিয়েতে। চেতন তখন আর একদিন গভীর নেশা করে পুরুত আর জনকয় বাজনদার আর এক পাল বন্ধু সঙ্গে নিয়ে তাকে বিয়ে করে আনলো।
দাদার 1 পয়সা খরচ হয়নি। বিয়ের পর মিনতি শ্বশুরবাড়ি রওনা হলো। সামনে হ্যাজাক উঁচু করে ধরে একজন হাঁটছে, তার পিছনে রোগা রোগা কয়েকজন বাজনদার ট্যাং ট্যাং করে বাজনা বাজাতে বাজাতে চলেছে। পিছনে রিকশায় মাতাল চেতনের পাশে কাঠ হয়ে বসে মিনতি। শ্বশুরবাড়িতে কেউ নতুন বউ বরণ করেনি, বরঞ্চ কান্নার রোল উঠেছিল। হিন্দ মোটরের হাতুড়ে চেতন বিড়বিড় করে বলছিল, মালটা যখন এনেই ফেলেছি তখন তুলেই নাও না, বিয়ের তো কর তুমি। ওকে বিয়ে বলে না, সঠিক বিয়ে মিনতির আজও হয়নি। তবুও তার শ্বশুরবাড়ি আছে, শ্বশুর শাশুড়ি দেওর আছে। এ বড় আশ্চর্য। বালতি আর কলসি নিয়ে বেরোনোর সময় খুড়ি শাশুড়ির উঁচু গলা শুনতে পায় মিনতি। এ দেখে যাও, নড়া ব্যথা করে 7 সকালে বারান্দা মুছেছি, কাদা মেখে নোংরা করে দিয়ে গেল। 70-এর বারান্দা যে। বাড়িটা ভাগ ভাগ হয়ে গেছে। 3টে ভিটে ঝুড়ে ব্যারাক বাড়ির মতন উঠোন একটা, কুয়ো পায়খানাও একটা করে, হাঁড়ি আলাদা, লেগে যায় প্রায়ই। দেওর রতন বারান্দায় মাদুর পেতে পড়তে বসেছিল। মাদুরটা যেমন তেমনই পড়ে আছে, বই খোলা। সে নেই। একটু আগে বড় বাইরে সেরে এসে কুয়ো পাড়ে হাত মুখ ধুচ্ছিল, দেখেছে মিনতি। বোধহয় ঘাটা ঘুড়ি ধরতে ওই অবস্থাতেই ছুটে গেছে খুঁড়ির বারান্দা দিয়ে ভিজে পায়। উঠোনের ধুলোর ছাপ ফেলে গেছে। শাশুড়ি কুয়োপাড় থেকে ডাল ধুয়ে গামলা হাতে বারান্দায় উঠছিল। তাকে দেখে থমকে বলল, এতক্ষণ সময় হলো? ছেলেটা সারা রাত বাইরে, চিন্তায় মরি। তোদের প্রাণী ফুর্তি দেখলে মরে যাই। হাঁদানে ছেলেটা এসে পড়বে। বলতে বলতে গলা নামিয়ে বলে, কে উঠেছিল রে ও বারান্দায়? রতন বোধ হয়। আন্দাজে বলিস না, বলি দেখেছেটা কে? বলি গলা চালায় শাশুড়ি। বলি কার পা সারা বারান্দায় ছাপ ফেলেছে তা কি কেউ গছফিতে দিয়ে মেপে দেখেছে নাকি? গোলমাল থেকে নিঃশব্দে বেরিয়ে এলো মিনতি। একটু হাঁটলে দুর্গাপুরের সদর রাস্তা। সেটা পেরিয়ে মণ্ডলদের বিশাল বাড়ি, 17 ভাড়াটের হাট। এই অঞ্চলে জল ভালো না, লোহার গন্ধ, ঘোলা। তার মধ্যে মণ্ডলদের বাড়িতেই যা ভালো জল ওঠে। কুয়া দুটো, টিউবওয়েলে পাড়াপড়শি অনেকেই জল নেয়। নিচের তলায় পুলিশদের মেশ। আসল পুলিশ নয়, এরা হচ্ছে কর্ডনিংয়ের পুলিশ, চোর ধরে না। মোটা পুলিশটার নাম বিজয় সোরেন। ভুঁড়ির নিচে বেল্ট বাঁধে, গোঁফের ডগায় মোম লাগায়। অবিকল পশ্চিমা মনে হয়, কথাও বলে ওই রকম টানে। বুঝলে হে চেতনের বউ, এবার যখন চেতনকে তুলে নিব আর ছাড়ব না। মাতালটাকে বুঝিয়ে দিও, রোজ রাতে সালাদের ডানা গজায়। জায়গাটা মাতালের হাট বানিয়ে দিয়েছে, তোমরা আটকাতে পারো না। পুলিশের পোশাক পরলে ভারী চমৎকার দেখায় বিজয় সোরেনকে। লুঙ্গি আর গেঞ্জি পরা থাকলে নিরীহ ভালো মানুষ মনে হয়। দেখা হতেই হাসল মিনতি। বিজয় সোরেন চোখ নাচিয়ে বলে, চেতনটা কোথায়? ফিরেছে? তার খবর কে রাখে? বিজয় সোরেন একটু গম্ভীর হয়ে গেল, আবার ফিক করে হেসে বলে, কাল বাদলপাড়া থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। কুমোরপট্টির ভাটিখানায় দেখি একটা মাতাল আকাশের দিকে চেয়ে বসে আছে। সবজিওয়ালা নিরে। জিজ্ঞেস করলাম, করছো কি? বলে, চেতন এইমাত্র আকাশে উড়ে গেল, এইবার নেমে আসবে। খুব হাসল বিজয় সোরেন। পুরুষ মানুষদের সামনে টিউবওয়েল পাম্প করতে লজ্জা করে, শরীরটা লকর পকর করে তো। কিন্তু বিজয় সোরেন ওই যে মোড়া পেতে বারান্দায় বসেছে, আর নড়বে না। মিনতি জল নিয়ে গেলে উঠবে। ভাবতে একটু রাগ মেশানো শিহরণ বোধ করে মিনতি। তেমন কুৎসিত সে এখন আর নয়। শাড়িটা শক্ত করে জড়িয়ে সে টিউবওয়েলেই হাতলটা ধরল। বড় শক্ত হাতল। কষ্টে পাম্প দিতে থাকল। কপালে চুল উড়ে আসছে,
মাঝে মাঝে চোখে পড়ছে বিজয় সোরেনকে, একটু চোখাচোখি, একটু আধটু হাসির ছিটে। বড় ভালো লাগে মিনতির। এবার যখন ধরবো চেতনকে ছাড়বো না বলে দিও। মিনতি ঠোঁট উল্টে বলে, ইস, চাল ধরা পুলিশের ক্ষমতা জানা আছে। বিজয় সোরেন হাসে, ক্ষমতাটা দেখবে একদিন, দেখবে। আচ্ছা, জানা আছে। বাঁ কাঁধে কলসি, ডান হাতে বালতি, জল চলকে পড়ছে ছপ ছপ। মিনতি দুলকি পায়ে সদর রাস্তা পার হয়ে চক্রবর্তীদের ভাঙা মন্দিরের চাতালে পড়ল। বালতিটা নামিয়ে দম নিল একটু, কাঁখ বদলাবে। ঠিক এই সময় এরোপ্লেনটা এলো। অনেক উঁচু দিয়ে কুয়াশার ভিতর একটা ছায়া ধীরে ধীরে উড়ে যাচ্ছে। মিনতি কপালে চুল সরিয়ে ঘাড়ের ওপর মাথা ফেলে মুখখানা সম্পূর্ণ আকাশে তুলে দেখল। ধীর গম্ভীর শব্দ। মিনতি চেয়েই থাকে, ভাবে একজন কালো চশমা পরা লোক এরোপ্লেনটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তার মাথায় টুপি, ফর্সা রং, খুব অহংকারী চেহারা। তার ঘর সংসার নেই, খাওয়া পড়ার ভাবনা নেই, কেবল দিন রাত সে তার উড়োজাহাজ নিয়ে উড়ে যায়, উড়ে যায়। আকাশ থেকে মুখ নামায় মিনতি, কলসটি কাক বদলে নেয়, আবার হাঁটে। জল চলকে পড়ে ছপছপ, শাড়িটা পায়ের কাছে ভিজে যায়, শীত করে। শাশুড়ি মাঝে মাঝে তার দিকে সন্দেহের চোখে চেয়ে বলে, কুড়ির বুড়ি, তবু বাচ্চা হয় না কেন রে, বাজানস তো। মিনতি ঠোঁট ওল্টায়, কে জানে, ধামার মতন পেট নিয়ে ঘুরে বেড়ানো। মাগো, এই বেশ আছে মিনতি, চ্যাপ্টা শরীর, আর একটু চর্বি হলে চমৎকার গড়ন হবে তার। এ বাচ্চা কাচ্চার দরকার নেই, সে বড় ঝামেলা। একদিন সে উড়ে যাবে। বিজয় সোরেন কিংবা গগলস পরা উড়োজাহাজের লোকটা, কেউ না কেউ একদিন লুটে নিয়ে যাবে তাকে, ঠিক। ডাক্তাররা বলে বটে মাঝে মাঝে জোলাপ নিতে, কিন্তু সেটা কোনো কাজের কথা নয়। নির্গুণ হরি জানি, বয়সে মলভাণ্ডং ন চালয়েত। দুপুরে জল সরতে গিয়ে বেগ চাপল। কঠিন কোষ্ঠের মানুষ নির্গুণ হরির কাছে ভারী আনন্দের ব্যাপার সেটা। কদিন বুকটা পেটটা চাপ ধরে আছে, প্রেশারটাও ভালো না। গামছা পরে বালতিতে জল নিয়ে গিয়ে দেখে পায়খানার দরজা বন্ধ। বারান্দায় এসে ওই অবস্থায় বসে রইল নির্গুণ হরি। দরজাটা খুলল না। ভিতর থেকে থুতু ফেলার আওয়াজ আসছে। ছোট বউটাও কেউ গিয়ে থাকবে। শ্বশুর ভাসুর যাবে টের পেয়েছে, তাই ইচ্ছে করে আর বেরোচ্ছে না। সংসারে শান্তি নেই। কাঁপা ডান হাতে অতি কষ্টে সিগারেটটা পাকিয়েছিল, জ্বলে জ্বলে শেষ হয়ে গেল সেটা। নিজেদের আলাদা ব্যবস্থা করার কথা প্রায় ভাবেই নির্গুণ হরি, কিন্তু ব্যবস্থা করা কি সোজা কথা? সেপটিক ট্যাঙ্ক ফ্যাঙ্ক বসাতে গুচ্ছের টাকা। ছেলেটা সুরির হাতে মাস মাইনের অর্ধেকটা তুলে দিয়ে আসে। অন্য বদ খেয়ালও আছে। পাত্তি খেলার জো এসেছে গঞ্জে, সেদিকেও কিছু ঢালে নিশ্চয়ই। বেগটা চলে গেল। আবার লুঙ্গি পরে ঘরে ফিরে আসে নির্গুণ হরি। দক্ষিণে জানালার ধারে বসে। নিশ্চিন্তে ঘুমোচ্ছে চেতনের মা, গালে পানের ঢিবি। নির্গুণ হরি ডান হাতটা তুলে ধরে বুঝিয়ে থাকে। বিশ্ব সংসারে সবাই বিশ্রাম নেয়, ঘুমোয় কিংবা চুপ করে থাকে। কেবল ওই শুয়োরের বাচ্চারই বিশ্রাম নেই, ঘুম বা চুপ করে থাকা নেই। শালা নড়ছে তো নড়ছেই। বিকেলের দিকে ঘুম ভাঙতে বালিশটা খাটের বাজুতে খাড়া করে উঁচু হয়ে শুয়েছিল চেতন, হাতে সিগারেট। পুবের জানালাটার কাছে ধোঁয়াটে আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে মিনতি, খুব মন দিয়ে সাজছে। এক পলক সেদিকে চেয়ে থাকে চেতন। খুব নেশার ঘরেই বিয়েটা করেছিল সে, সন্দেহ নেই। আলগা গলায় জিজ্ঞেস করল, অত সাজগোজ কিসের? মিনতি ফিরেও তাকালো না, বলল, কিসের আবার, এমনি।
এমনি কেউ সাজে নাকি? মেয়েরা সাজে। কেন? ভালো লাগে। দূর ঠ্যামনা, এমনি সেজে কি হয়? গুচ্ছের স্নো পাউডার নষ্ট। মিনতি ফুঁসে উঠে বলে, আমারটা নষ্ট হচ্ছে হক, তোমার কি? তা বাপের বাড়ি থেকে কবাক্স রূপটান এনেছিলে? বড় বড় কথা। মিনতি একটুও মিইয়ে যায় না, সমান তালে বলে, আর কি দাও শুনি? কেবল তো একটু স্নো পাউডার। চেতনের শরীরটা এই সময় বড় ঢিসমিস করে। ঝগড়া কাজিয়া ভালো লাগে না। হাই তোলে, দু চারটে কথা কাটাকাটি হলেই মেরে বসবে। থাকবে। চা করো তো। মা করছে। কই, শব্দ পাচ্ছি না তো? মা উঠলে শব্দ পেতাম। উঠেছে, আমি দেখেছি। অ বলে চুপ করে চেয়ে মিনতির সাজ দেখে সে। হতে পারে যে মিনতি আগের মতন রুক্ষ নেই, গা একটু মোলায়েম হয়েছে, একটু ভার ভারিকও হয়েছে বোধ হয়, কিন্তু তেমন ছুঁতে ঘাঁটতে ইচ্ছা করে না। তা কার জন্য সাজে মাগিটা? কাউকে যদি পটাতে পারে তো খুশিই হবে চেতন। উড়ে যা পাখি, উড়ে যা, পিছু নেবে না কেউ, উড়ে যেতে দেবে। সংসারে যত টান কমে তত ভালো। সতুয়ার দোকানে গিয়ে বাপটা বসে থাকে তার খোঁয়ারি ভাঙার সময়। মা মিছরি ভিজিয়ে রাখে, বউটা সাজে, এসব একদম ভালো লাগে না। চেতনের কোথাও একটু নিশ্চিন্তে নিজের মতন করে গড়িয়ে থাকার উপায় নেই। বাড়ি শুদ্ধ লোক তোমার জন্য ওত পেতে বসে আছে। তার চেয়ে উড়ে যা পাখি, উড়ে যা, উড়ে যা, পুড়ে যা, যা সব, যে যেখানে পারিস চলে যা। চেতন একাই থাকবে। বউ, চা নিয়ে যা। মা ডাকছে। মিনতি উঠে গেল। উড়ে বেরিয়ে গেল ছুটির একটা দিন। কাল থেকে হপ্তা পড়ে যাচ্ছে। ছুটির দিনটা কেমন কুয়াশার মধ্যে কেটে যায়। ছুটি কেমন তা বুঝতে পারে না, যেমন বুঝতে পারে না বউ কেমন, বাবা কেমন, মা কেমন, কিংবা এই বাড়িটা কেমন ধারা। বুঝতে না পেরে ভালোই আছে চেতন। আয়না দিয়ে এক পলক দেখছিল মিনতি। সাজতে সাজতে দেখল অন্যমনস্ক চেতন তাকে গোগ্রাসে দেখছে। চেতন দেখছে, ভারী অবাক হলো মিনতি। তবে কি সে সত্যিই সুন্দর হয়েছে আগের থেকে? ভাবতেই বুকটা গুড়গুড় করে উঠল তার, বিয়ের রাতে যেমনটা করেছিল। চা আনতে উঠে গিয়েও মিনতি উত্তেজনাটা সামলাতে পারছিল না। 3 বছরের বিয়ে তাদের, তার মধ্যে শেষ 2.5 বছর চেতনকে নেশার মধ্যে ছাড়া কখনো দেখেনি মিনতি। নেশার মধ্যে কখনো সখনো তাকে ঘেঁটেছে চেতন। জ্ঞান হলে তাকিয়ে দুপলক দেখেনি, এই প্রথম দেখল ওই রকমভাবে। একটা আনন্দ খিমচে ধরে তার বুক। সত্যিই যদি সে সুন্দর হয়ে থাকে আর চেতনের যদি চোখ পড়ে যায়, তবে হয়তো কি একটা কাণ্ড হবে। ভাবতেই ভালো লাগে, বিশ্বাস হতে চায় না। শাশুড়ি বড় যত্নে পরিষ্কার কাপ প্লেটে চা করে দেয়। কাপের ধারে 2টি চিঁড়ের মোয়া। চা সাবধানে ঘরে এসে ঢোকে মিনতি। উত্তেজনায় চা একটু চলকে যায় বুঝি। সাবধানে হাঁটে মিনতি, এক পা এক পা করে বিছানার কাছে আসে। এসে নববধূর মতো মাথা নত করে দাঁড়ায়। এই সব সময় কি করতে হয় তা তো সে জানে না। কিছু একটা হবে প্রত্যাশা করে। চা নাও, কাঁপা গলায় বলে। হাত বাড়িয়ে নেয় চেতন, উঠে বসে চা খায়। মিনতি একটু দাঁড়িয়ে থাকে, তারপর ধীর পায়ে ফিরে যায় জানালাটার ধারে। সেখানে ধোঁয়াটে আয়না, তার সামনে সস্তা স্নো পাউডার। মিনতি ঝুঁকে নির্লজ্জের মতন মুখখানা দেখে, সুন্দর কি না তা বুঝতে পারে না। চেতন উঠে পোশাক পরছে, নেশা করতে যাবে।
রোজ অবশ্য বেশি নেশা করে না, ঝুমঝুমে মাতাল হয়ে ঘরে ফেরে। বেশি নেশা করে ছুটির আগের দিন, সেদিন প্রায় ফেরে না। না ফিরুক, মিনতিও তাই চায়। চেতন জুতো পরে বেরিয়ে গেল। বাইরের শাশুড়ির গলা শোনা গেল, চেতন, বেরোচ্ছিস? হ্যাঁ। রাতে ফিরবি তো? বলে যা, নইলে ভাত নষ্ট। ফিরব। চেতনের পায়ের শব্দ উঠান পেরিয়ে গেল। জানালার ধারে আয়নার সামনে বসে আছে মিনতি। বিজয় সোরেনের কথা ভাবছে, কিংবা ভাবছে উড়োজাহাজের সেই কালো চশমা পরা যুবকটির কথা। আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে।